তাহলে প্রথম ক্ষেত্র যেহেতু এক্স অক্ষ বৃহৎ অক্ষ, তাহলে বৃহৎ অক্ষ যেটা, বৃহৎ অক্ষের সমীকরণ কি হবে? প্রথম ক্ষেত্রে আমাদের বৃহৎ অক্ষটা এক্স অক্ষই, তাহলে এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াই ইকুয়াল টু 0। আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি হবে? ক্ষুদ্র অক্ষের সমীকরণ, তো প্রথম ক্ষেত্রে আমাদের ক্ষুদ্র অক্ষ ছিল আমাদের ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি হবে? এক্স ইকুয়াল 0। ঠিক আছে, এটা এমনিতে বোঝা যায়। আবার দ্বিতীয় ক্ষেত্রের কথা যদি বলি, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের চিত্রটা ছিল এরকম, যেখানে আমাদের বৃহৎ অক্ষটা ছিল ওয়াই অক্ষ আর ক্ষুদ্র অক্ষ ছিল এক্স অক্ষ, বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ। তাহলে এখানে বৃহৎ অক্ষ যেহেতু ওয়াই অক্ষ, কারণ এটা এ লেস দেন বি অর্থাৎ বি গ্রেটার দেন এ, তাহলে বৃহৎ অক্ষ যেহেতু ওয়াই অক্ষ, তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স ইকুয়াল 0। আবার ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি হবে? ক্ষুদ্র অক্ষ হচ্ছে এক্স অক্ষ, তাহলে ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল 0। এরপরে অন্যান্যগুলা যদি বলি, আচ্ছা এখানে আরেকটা বিষয় যে হচ্ছে, এখানে আমাদের যেহেতু আমাদের চিত্র আমরা খেয়াল করি, উপবৃত্ত যেহেতু এটা, তো আমাদের উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এখানে 0 0, আর যদি আমাদের অন্য হয় তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা। আর এখানে আমাদের উপবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে একটা এটা, একটা এটা। ঠিক আছে, এই উপবৃত্তগুলা যেগুলা শীর্ষবিন্দু, যেমন পরাবৃত্তের শীর্ষবিন্দু ছিল হচ্ছে এই সবার শেষের প্রান্ত বিন্দুটা, তো এখানে আমাদের এক্স অক্ষকে ছেদ করতেছে দুইটা প্রান্ত বিন্দু, এটা একটা এটা একটা। তো এখানে এই উপবৃত্তের শীর্ষবিন্দু দুইটা, এটা একটা এটা একটা। তাহলে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? তাহলে এটা এইটাকে এখান থেকে এখানে দূরত্ব কত? এ, তাহলে এটা a0, এই শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে -a0। আবার যদি আমরা এই শীর্ষের স্থানাঙ্ক দেখি, তাহলে এই শীর্ষের স্থানাঙ্ক কি হবে? তাহলে এখানে আমাদের যে শীর্ষ আমরা নিব, এখন কিন্তু আমরা এইটাকে শীর্ষ নিব না, এখন কিন্তু আমরা শীর্ষ নিব এইটাকে আর এইটাকে, কারণ এইটার থেকেও এটা বেশি দূরে। তাহলে শীর্ষবিন্দু এখন আমরা এইটাকে কাউন্ট, এখানে শীর্ষবিন্দু এই দুইটা, কেন? কারণ হচ্ছে এইটা থেকে মানে এই দুটা বিন্দু থেকে এটা আরো দূরে, তাহলে শীর্ষে যেহেতু এটা, তাহলে শীর্ষবিন্দু এটাকে আমরা কাউন্ট করছি প্রথম চিত্র বা প্রথম ক্ষেত্রে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের বৃহৎ অক্ষ যেহেতু ওয়াই অক্ষটা, তাহলে এখন শীর্ষবিন্দু এটা আর এটা, তাহলে এটার স্থানাঙ্ক কত? যেহেতু এইটুকু এ আর এইটুকু বি, তাহলে এটার স্থানাঙ্ক 0 বি, আর এটার স্থানাঙ্ক হচ্ছে 0 - বি। তাহলে শীর্ষের স্থানাঙ্ক কি হবে? শীর্ষের স্থানাঙ্ক প্রথম চিত্রের ক্ষেত্রে আমাদের হবে +- এ আর 0, যদি আমরা একবারে লিখি। আর এখানে শীর্ষের স্থানাঙ্ক দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের 0 আর +- বি। ঠিক আছে, এরপরে আমাদের যে উপকেন্দ্র, উপকেন্দ্র আমাদের এই দিকে থাকবে একটা, এই দিকে থাকবে একটা। ঠিক আছে, উপকেন্দ্রও থাকবে আবার নিয়ামক রেখাও থাকবে। এখন যদি আমাদের উপকেন্দ্র এই পাশে হয়, তাহলে নিয়ামক রেখা এই পাশে হবে। আবার যদি উপকেন্দ্র এই পাশে থাকে, তাহলে নিয়ামক রেখা এই পাশে থাকবে। যেমন আমরা ইয়াতে দেখছি, পরাবৃত্তের চিত্রে দেখছি যে কিরকম, আমাদের পরাবৃত্তের শীর্ষে যদি এটা শীর্ষবিন্দু হয়, মানে পরাবৃত্তের চিত্রে এইটা উপকেন্দ্র, তাহলে এই পাশে থাকে আমাদের নিয়ামক রেখা এমজেড। তো এখানে আমাদের উপকেন্দ্র দুইটা, তাহলে নিয়ামক রেখাও দুইটা থাকবে। এখন উপকেন্দ্র এখানে একটা আছে এস, ঠিক আছে, তাহলে এই উপকেন্দ্রের জন্য নিয়ামক রেখা এই পাশে থাকবে। আবার এখানে একটা উপকেন্দ্র থাকবে, একটাকে যদি আমরা এস ধরি, একটাকে এস ড্যাশ বলতে পারবো। তাহলে উপকেন্দ্র যদি আরেকটা এখানে থাকে, তাহলে নিয়ামক রেখা এইদিকে থাকবে। তাহলে এখানে দুইটা নিয়ামক রেখা থাকবে, দুইটা উপকেন্দ্র থাকবে। আর এই চ্যাপ্টারে আমরা এই উপকেন্দ্রগুলোকে ফোকাস বলে থাকি। ঠিক আছে, তাহলে এই উপকেন্দ্র না বলে এগুলাকে আমরা ফোকাস বলবো। দেখি বইয়ে কি বলছে, বইয়ে ফোকাসে বলছে। ঠিক আছে, তো এখন যে বিষয়টা, আমাদের এই চিত্র যদি হয়, আমাদের যদি প্রথম ক্ষেত্র হয়, তাহলে আমাদের উপকেন্দ্র না বলে আমরা বলবো ফোকাস এই উপবৃত্ত চ্যাপ্টারে। তাহলে ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক, তাহলে এখানে দুইটা ফোকাস থাকবে, এই ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক কি কি হবে? এটা হবে +- এ আর 0, মানে এ এর এটার সাথে ই গুণ করতে হবে, তাহলে +- হবে ভুজ আর কোটি হবে 0। আর ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক দ্বিতীয় ক্ষেত্রে যেটা হবে, ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হবে 0 আর +- বিই, অর্থাৎ
আমাদের শুধুমাত্র প্রথম ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের শীর্ষের স্থানাঙ্ক যেটা, সেটার এর সাথে জাস্ট ইটা গুণ করতে হবে, আর কোটিটা ওরকমই থাকবে। এখানে কি করতে হবে, আমাদের যে শীর্ষের স্থানাঙ্ক যেটা, সেটাই থাকবে, জাস্ট এই কোটিতে আমাদেরকে প্লাস মাইনাস বি এর সাথে জাস্ট ইটা গুণ করতে হবে, তাহলে আমরা ফোকাস দ্বয়ের স্থানাঙ্কগুলা পাই যাব। এরপরে আমরা ক্ষেত্র 1 আর ক্ষেত্র 2 বলতেছিলাম, ক্ষেত্র 1 আর এটা ক্ষেত্র 2। তাহলে ক্ষেত্র 1 এ ছিল a গ্রেটার b, আর ক্ষেত্র 2 এ ছিল a লেস b। এখন আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম যে কেন্দ্রের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা, বৃহৎ অক্ষ কোনটা, ক্ষুদ্র অক্ষ কোনটা, এই দুটার সমীকরণ। আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বা দূরত্ব, এটা তো আমরা আগেই লিখছি, এখানে বুঝাই দিছি যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে টয়েস এ, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টয়েস বি প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ, তাহলে টয়েস বি হবে দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে টয়েস এ। তাহলে এই জিনিসগুলো আলোচনা করছি। তাহলে বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ, এর দৈর্ঘ্য হচ্ছে টয়েস এ। আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ হচ্ছে এটা, ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ, এর দৈর্ঘ্য হচ্ছে টয়েস বি। তাহলে এখানে যেটা বৃহৎ অক্ষ, সেটার দৈর্ঘ্য হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে টয়েস বি, আর ক্ষুদ্র অক্ষ এক্স অক্ষ, সেটার দৈর্ঘ্য হচ্ছে টয়েস এ। ঠিক আছে, আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। এখন আর বাকি আছে যেগুলো শিখতে হবে। এরপরে আমাদেরকে কি কি শিখতে হবে, এরপরে শিখতে হবে যে আমাদের নিয়ামক রেখার সমীকরণ কি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি। জিনিসগুলো আমরা পরাবৃত্ত চ্যাপ্টারে শিখছিলাম। তো এখানে আমরা প্রথমত যদি বলি যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যেটা, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই, এইটা হবে। আর এই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অর্থাৎ দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমাদের হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বিই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা, আর দৈর্ঘ্য যদি বলি, তাহলে দৈর্ঘ্য হবে আমাদের 2b² a। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a² b, অর্থাৎ 2 গুণন আমাদের ক্ষুদ্র অক্ষ যেটা, সেটার উপর স্কোয়ার হবে, নিচে হবে বৃহৎ অক্ষ। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ক্ষুদ্র অক্ষটা ওয়াই অক্ষ, মানে বি হবে উপরে, নিচে এ। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ক্ষুদ্র অক্ষ যেহেতু এ, তাহলে উপরে হবে এ 2a², আর নিচে হবে বি। এরপরে আমাদেরকে লাস্ট যেটা জানতে হবে, সেটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখা এখানে দুইটা হবে, যেটা বললাম, নিয়ামক রেখা দুটার সমীকরণ প্রথম ক্ষেত্রে হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হবে নিয়ামক রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। এই সূত্রগুলোই মোটামুটি আমাদের লাগবে। তাহলে এখানে আমরা কি কি শিখলাম আরেকবার একটু দেখে নিই। সেটা হচ্ছে যে এখানে প্রথমত আমাদের যেটা লাগবে, সেটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, তো এই জিনিসটা প্রথমে আলোচনা করছি, পরে লিখে নেই। তো এটা কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের হচ্ছে 0 0। এখানেও কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, কারণ আমি প্রথম ক্ষেত্রে যেটা চিত্র নিয়েছি সেটার চিত্র হচ্ছে, মানে প্রথম ক্ষেত্রে যেটা নিয়েছি সেটার চিত্র হচ্ছে এটা, আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা নিয়েছি সেটার চিত্র হচ্ছে এটা। তাহলে কেন্দ্র আমার এই দুই ক্ষেত্রেই কেন্দ্র হচ্ছে আমার মূল বিন্দু। আর প্রথম ক্ষেত্রেও যে সূত্র, দ্বিতীয় ক্ষেত্রেও সেই সূত্র, অর্থাৎ এই সূত্রই যে x² / a² প্লাস y² / b² = 1। এইটাই আমাদের উপবৃত্তের সাধারণ সমীকরণ। কিন্তু a গ্রেটার দেন b হইলে আমাদের এই চিত্র, আর b গ্রেটার দেন a, অর্থাৎ a লেস দেন b হইলে আমাদের এই চিত্র। তো প্রথম ক্ষেত্রে আমরা যেগুলো শিখছি, কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 হবে এই সমীকরণের জন্য। ঠিক আছে, তাহলে এই সমীকরণের জন্য কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। এরপরে আমরা এই দুইটা ক্ষেত্রের জন্য উৎকেন্দ্রিকতার মান দেখছি। এরপরে বৃহৎ অক্ষ এর সমীকরণ আর দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষ এর সমীকরণ আর দৈর্ঘ্য, শীর্ষের স্থানাঙ্ক, ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক। এরপরে আমরা শিখছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তারপরে নিয়ামক রেখার সমীকরণ। এই জিনিসগুলো আমাদেরকে বের করতে বলবে। তো আমরা একটা অঙ্ক দেখি এই টাইপের। যেমন মনে করো এই যে এই অঙ্কটা, 9-এর বি নাম্বার অঙ্কটা, 9-এর বি নাম্বার অঙ্কটা সেম জিনিস যেটা তোমরা পরাবৃত্তের ক্ষেত্রে করছো, সেম জিনিস।
একের বি, এখানে যে কোশ্চেনটা আছে 9x স্কোয়ার প্লাস হচ্ছে 25y স্কোয়ার ইকুয়াল টু 225। তো এটাকে এখন আমরা কি করব, আমরা পরাবৃত্তের সাধারণ সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 ওইটার মতো বানাবো। তাহলে উভয় পক্ষকে এটা দিয়ে ভাগ করে দেই 225 দিয়ে। এরপরে আমরা লসাগু ভাঙায় নেব। এখন আমরা এটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই 225 ডিভাইডেড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 225 ডিভাইডেড বাই 25। তো এখন আমরা ক্যালকুলেটর নেব, নিয়ে এখন মানগুলো হিসাব করে দেখব কত হয়। তাহলে হচ্ছে 225 ডিভাইডেড বাই 9, ও এটা 225 কে 9 দিয়ে ভাগ করলে 25 এ আসতেছে, অর্থাৎ এটা আমাদের এক্স স্কোয়ার বাই 25 আর এটা আসবে ওয়াই স্কোয়ার বাই 9। ঠিক আছে, 9 আর 25 গুণ করলে আমাদের হচ্ছে 225 আসে। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারতেছি এরকম, যে এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা দেখতেছি এই সমীকরণকে অর্থাৎ 1 কে আমরা যদি এটার সাথে তুলনা করি, এর সাথে তুলনা করি, তাহলে আমরা বুঝতে পারবো এটা প্রথম ক্ষেত্র, কারণ a গ্রেটার দেন b, এখানে যেহেতু এটা 5 এটা 3, a গ্রেটার দেন b, তাহলে এটা প্রথম ক্ষেত্রের সূত্রগুলা মানে চলবে। তাহলে উৎকেন্দ্রিকতা e এর মান বের করি, যেগুলা প্রশ্ন আমাদেরকে বের করতে বলছে। উৎকেন্দ্রিকতা e ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখন মানগুলা বসাই, এখানে a বলতে এখানে 5 আর b বলতে এখানে 3। তাহলে এটা 9/16, সরি 9/25, তাহলে 25 বিয়োগ 9 তাহলে 16, তাহলে এটা 16/25 আসবে। তো উৎকেন্দ্রিকতার যে মানটা, ঠিক আছে, এটা কিন্তু মাইনাস কখনোই হবে না, এটা আমাদের প্লাসে নিতে হবে। তাহলে এখানে আমাদের যে মানটা আসবে এটা 4/5, এটাই আমরা নিব, প্লাস মাইনাস এখানে মাইনাসটা নিব না। ঠিক আছে, কারণ ই এর মান কিন্তু কখনো মাইনাস হয় না, মান 0 থেকে বেশি হয়। তো উপবৃত্তের ক্ষেত্রে 0 থেকে 1 এর মাঝামাঝি হয়। তাহলে ই এর মানটা আমাদের +4/5 আমরা নিব। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এটা অবশ্যই 1 থেকে কম আসবে এবং এটা অবশ্যই 0 থেকে বেশি হবে। তো যাই হোক, এখন ই এর মান আমরা পাইলাম, এরপরে কি বের করতে বলছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক, মানে আমাদেরকে বলছে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ই এর মান বের করতে, সেটা আমরা বের করছি। এখন উপকেন্দ্র, উপকেন্দ্র মানে কি,